আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি ওপিয়ামের তো অনেক আলোচনা হয়ে গেছে, সুন্দর আলোচনা হয়ে গেছে, এর মধ্যে অনেক কিছু ঢুকে গেছে আমার এই বিষয়গুলো যেগুলো আমি বলতে চাচ্ছি। তারপর আমি একটু অন্যভাবে বলছি ওপিয়ামটাকে, একটু অন্যভাবে। ওপিয়ামের প্রধান বিষয় পেইনলেস, ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড টর্পর। এই তিনটা ইয়ারের মধ্যেই কিন্তু ওপিয়াম আছে। এটা আপনারা বাস্তবে মানে আপনাদের চলাফেরাও দেখতে পাবেন এবং চেম্বারও দেখতে পাবেন। তো পেইনলেস, ইনঅ্যাক্টিভিটি এন্ড টর্পর অবস্থায় কিন্তু ওপিয়াম আপনার কাছে আসবে না। ওপিয়াম রোগী আপনার কাছে চিকিৎসকের কাছে আসে না। পেইনলেস মানে কি? পেইনলেস তো এখন অনেক বোঝানো হয়েছে। দেখেন, বাচ্চা দিয়ে বলি। আচ্ছা, এর মধ্যে আবার বলি, পূর্বে যখন ওপিয়ামকে আবিষ্কার করেনি, মানে এটা যে মাদক, এটাকে যে আবিষ্কার করেনি পূর্বে, তখন মানুষ কি করতো? পেইন কিলার হিসেবে ওপিয়াম প্রয়োগ করতো। মানে মানুষের মধ্যে আর কি, গ্রামে গঞ্জে বা ওইটা ছিল, পরিচিত ছিল যে পেইন কিলার হিসেবে ওপিয়াম। প্রচন্ড খুব যন্ত্রণা করতো, তখন ওপিয়াম দিয়ে এই ইয়াটাকে, যন্ত্রণাগুলোকে ইয়া করা হতো, উপশম দেওয়া হতো। তারপরে কনভালশন, ওই যে তরকা খিচুনি, এটা হইল, এটা করতো। তো দেখেন, এই জন্যই পেইনলেস হলো মূলত ওপিয়ামের মূল বা বেসিক বিষয়। পেইনলেসটা হলো ওপিয়ামের বেসিক বিষয়। তো পেইনলেসটা যেমন অনেক বাচ্চারা আমরা দেখবেন যে পড়ে গেছে, ব্যথাও কিন্তু পেয়েছে। আমি বুঝতে পারছেন বাচ্চারা ব্যথা ভালোই পেয়েছে, কিন্তু দেখবেন যে কাঁদবে না, কান্নাকাটি করে না। ওপিয়ামের বাচ্চারা ব্যথা পেয়েও কান্নাকাটি করে না, যেন সে মানে সে এরকম ভাবে পেইনলেস অবস্থায় থাকে, ব্যথাহীন, কষ্টহীন, যন্ত্রণাহীন। সেটা মানসিক যন্ত্রণাও হইতে পারে। ওপিয়াম যখন সেবন করে ক্রুড পর্যায়ে, মানে স্থূল পর্যায়ে, তখন কি হয়? তখন তার সকল যন্ত্রণা, কষ্ট সব সে ভুলে যায়। এখানে একটা রুব্রিক আছে রেপার্টরিতে, কন্টেন্ট forgets all his ailments and pains. ওপিয়ামের সাথে আরো দুটো ওষুধ আছে, টেক্সাস আর ইউরানিয়াম মেটালিকা, ওপিয়ামও আছে। এখন কি হয়? ঠিক ওপিয়ামের যে পরীক্ষা করা হয়েছিল, সেই পরীক্ষার এই প্রুভিং এর এই সিম্পটমটা হলো সকল কিছু, ব্যথা কষ্ট যা কিছু, সব কিছু ভুলে যায় ওপিয়াম। এখন এরকম অবস্থা কিন্তু বাস্তব আছে, যেটা ওপিয়ামের ক্ষেত্র। এখন ওপিয়ামের রোগী এই যেমন মনে করেন একটা বাচ্চা রোগীও, যেটা বললাম যে পড়ে গেলে বা মানে ব্যথা পেয়েছে, কিন্তু সে ব্যথার রিঅ্যাকশন দেখায়নি। এখন দেখবেন যে ভ্যাকসিন দিলে বা ইনজেকশন দিলে অনেক বাচ্চা কান্নাকাটি করে না। বেশিরভাগ তো কান্নাকাটি করে মানে কি, এটা স্বাভাবিক। হ্যাঁ, ভয় পায়, এটা কারণে ইনজেকশনকে ভয় পায়, ভ্যাকসিনকে ভয় পায়, কিন্তু কোনো বাচ্চা এটা ব্যাপারে মনে করে। হ্যাঁ, তো তাইলে এটা ওপিয়ামের ক্ষেত্র। এই বাচ্চাদের ক্ষেত্রে এটা ওপিয়ামের বাচ্চা ধরে নিতে পারেন। এরপর অন্য দিক দিয়ে মিলাবেন, তো তাইলে এটা ওপিয়ামের ইয়ে পাওয়া যাবে, দেখবেন যে ওপিয়াম আছে কিনা। আর এখানে আরেকটা বিষয় হলো যে রোগীরা যখন আসে, তখন অবশ্যই সে যেই অবস্থায় আসে তার পূর্বের অবস্থাগুলো জানতে হবে, কিভাবে সে এই অবস্থায় উপনীত হয়েছে। আর আমরা তো সাধারণত জিজ্ঞাসা করি যে সমস্যাটা কবে থেকে হয়েছে, কতদিন যাবত, কোন চিকিৎসা করেছেন কিনা, এটা তো কমনলি জিজ্ঞাসা করি। তো ওপিয়ামের দেখবেন যে ওপিয়ামের ব্যক্তিরা যখন আসে আপনার চেম্বারে, তখন সে জিজ্ঞাসা করলে বলবে যে না, আমি তো এতদিন কোনো চিকিৎসা করিনি। কেন করে নাই? যে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখন কেন আসছেন? এখন কেন আপনার কাছে বেঠিক মনে হলো? যে আমি এখন দেখতেছি যে এটা আমার সমস্যাগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এতদিন বাড়েনি, এক জায়গায় ছিল। এখন এই জন্য মনে করেছিলাম যে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এটা যদি রোগী নিজে আসে, আবার দেখা যায় অনেক ক্ষেত্রে রোগী নিজে আসে না, তাকে জোর করে পাঠাতে হয় বা নিয়ে আসতে হয়। এটা একটা রুব্রিক ল্যাবরেটরিতে আছে বা লক্ষণ আছে, সেটা হলো যে স্টুপিফ্যাকশন রাউজেস উইথ ডিফিকাল্টি। স্টুপিফ্যাকশন হলো যে সে জানে না সে কি করছে বা কোথায় আছে বা কোন পরিস্থিতিতে আছে, পরিস্থিতি সে বুঝতে পারে না।
সেই জন্য এই অবস্থায় সে কি করে, কিন্তু অন্যরা তো দেখে, তার আশেপাশে যারা আছে তারা দেখে যে সে তো আসলে কষ্টজনক অবস্থায় আছে, খুবই কষ্টজনক অবস্থায়, কিন্তু সে ডাক্তারের কাছে যায় না। তখন তারা ঠেলে ঠুলে এই বলে দূর করে ডাক্তারের কাছে পাঠায়। এক হলো যে অন্য পাঠালে আসে যদি সে মানে পেইনলেস অবস্থায় থাকে আর কি, কিন্তু যখন নিজে আসে তখন কিন্তু পেইনলেস অবস্থায় আর থাকে না। তাহলে এই প্রথমে থাকে কি পেইনলেস, ইনএক্টিভিটি, পরে থাকে ইনএক্টিভিটি। তো বোঝেন অসারতা, মানে সার নাই, কোনো কষ্ট নাই, কিছু নাই, কেন সে আসবে, অথচ তার কষ্ট যথেষ্ট আছে। ওই যে বলে না যে আমি অত্যন্ত রোগ অবস্থায়, কঠিন অবস্থায়ও বলে যে আমি ভালো আছি, বলে না? এটার একটা রুব্রিকটা হইলো যে এটা আরো অন্য আছে, এই মানে ডেলিউশন ওয়েল হি ইজ, সে ভালো আছে। হ্যাঁ, ডেলিরিয়াম ডিক্লেয়ার হি ইজ ওয়েল। হ্যাঁ, ডেলিরিয়ামেও আছে, ডেলিউশনেও আছে। তো এগুলো আসলে ডেলিউশন এবং ডেলিরিয়ামের এগুলা বুঝতে হবে আপনাদের, কোনটা ডেলিরিয়াম অবস্থা কোনটা ডেলিউশন অবস্থা, না জানলে চিকিৎসা করতে পারবেন না। এখন সেইগুলো বলে তো ভালো আছে, তখন এই ভালো আছে যে সবাই তো দেখতেছে যে আসলে খারাপ, কিন্তু সে তো মনে করছে ভালো আছে, কারণ ওই সেটা অনুভব হচ্ছে না তার। তখন তার ঠেলে ঠুলে বা ধরে নিয়ে আসে, আর নিজে আসে তখন কখন দেখেন পেইনলেস থেকে যখন সে অ্যালার্ট হয়। অ্যালার্টটা কখন হয়? আমরা অ্যালার্ট কখন হই? যখন কোনো একটা সমস্যা দেখি। হ্যাঁ, কোনো একটা সমস্যা যদি দেখি তাহলে কি করি আমরা, অ্যালার্ট হই না? যখন তার সমস্যাটা দিয়ে দেখতেছে তাহলে একটু পার্সিগুলো মনে হইতেছে, তখন সে অ্যালার্ট হয়ে যায়। অ্যালার্ট হবে না, এবার ডাক্তারের কাছে যেতে হবে। অ্যালার্ট হয়ে ওপিয়াম ডাক্তারের কাছে যায়। কেন যায়? ফিয়ার অফ এক্সট্রা ভ্যাকেন্স। এতটুকু এই আলোচনা হয়নি অবশ্য। ফিয়ার অফ এক্সট্রা ভ্যাকেন্সের কারণে ওপিয়াম নিজে নিজে চিকিৎসকের কাছে যায় বা ডাক্তারের কাছে যায়। তো ফিয়ার অফ এক্সট্রা ভ্যাকেন্সটা কি? এক্সট্রা ভ্যাকেন্সটা কি আগে বলি, তাহলে বুঝবেন যে অতিরিক্ত ব্যয় হিসেবে এক্সট্রা ভ্যাকেন্সটাকে বলা হয়েছে। অতিরিক্ত ব্যয় অর্থাৎ সীমা অতিক্রম করা, বিয়ন্ড লিমিট অর্থাৎ সীমার বাইরে। তখন আমরা কিভাবে বুঝবেন? আমি একটা রোগী দিয়ে বলি যে কিভাবে ডাক্তারের কাছে রোগী আসে, অভিমুখ রোগী। বিদেশি একটা রোগী, বুড়িচঙ্গের, আমি নামটা বলবো না, বুড়িচঙ্গের রোগী, সে বিদেশ থেকে চলে আসছে তার টিউমার চিকিৎসার জন্য। এখন বিদেশে তো আর পারো না, বিদেশে তারাই বলে বলছে তুমি ঠিক আছে, তুমি এনে থাকতে অপারেশন করতে হবে, দেখে দেশে যে কোনো চিকিৎসা ভালো করতে পারবে অপারেশন ছাড়া, ও অপারেশন করবে না। তো আসছে আয়সা, ঠিক আছে, আমার কাছে একজন নিয়ে আসছে, আমার পুরাতন রোগী। তো নিয়ে আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা ব্যথা নাই কিন্তু, টিউমারটা কোনো ব্যথা নেই কোমরে। তাই বলুন কি হয়েছে, এটা ব্যথা তো নাই, এটা সমস্যা কি? তুমি তো না হইলে তো চলে, এটা না অপারেশন করতে হবে না, ওষুধ খেতে হবে না। তো না স্যার, এটা তো ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি বাড়তেছে? ফিয়ার এক্সট্রাভাগান্স, সীমা অতিক্রম করার ভয়। তাহলে কি হয়েছে? আমি বললাম যে বাড়লে কি হয়েছে, এটা আবার কিন্তু বলতে হবে, কিন্তু কেজুয়ালি বাড়লে কি হয়েছে? আরে স্যার বাড়লে তো বিশাল ঝামেলা, অপারেশন করতে গিয়ে অনেক ঝামেলা আছে। তার মানে কি সীমা যাতে অতিক্রম করতে না পারে সে আগে থেকে অ্যালার্ট হয়ে যায় এবং ভয় পায়, সীমা নিয়ে অতিক্রম করে ফেলে, সীমা। তাহলে এখন এক একজনের সীমা কিন্তু মনে এক এক রকম। আমি যদি টাকার কথা বলি, যে কোনো একটা জিনিস অভিয়মের ব্যক্তি কিনবে, তখন সে গেল মনে করেন যে 1000 টাকা নিয়ে বা 2000 টাকা নিয়ে, কিন্তু জিনিসটা উদ্দেশ্য জিনিসটা সে কিনবেই, আর 2500 পর্যন্ত তার সীমা, সে 2500 পর্যন্ত কিনবই আমি না, কিন্তু যাই দেখলো যে রেট লেখা আছে 4000 টাকা। ওরে বাবা, খুব বেশি তো 4000 টাকা, আর লিখতে পারবে না, তার সীমা তার অতিক্রম করে গেছে। তো এই ভয়টা যে সে আগে থেকে ভয় পায়, অ্যালার্ট হয় কেন? যে সীমা যাতে অতিক্রম না করে, আমার টিউমারটা, আমার সমস্যাগুলো যাতে অতিক্রম করে না যায়, যে বেশি না হয়ে যায়, সেই ভয়টা ওপিয়ামের থাকে। সে চিকিৎসা করতেছে আপনার কাছে, ওপিয়ামের কিন্তু যখন চিকিৎসা করবে, কোন ওষুধ দিবে, আগে থেকে জেনে নিবে যে স্যার কতদিন লাগবে, চিকিৎসায় কতদিন লাগবে, কত টাকা লাগবে, এটা কিন্তু জিজ্ঞাসা করে ওপিয়ামের প্রায়। তো জিজ্ঞাসা করতে বলছে, কেন আপনি জিজ্ঞাসা জানতে চাইছেন? তো স্যার আমার তো এই বেশি টাকা খরচ করার ইয়া নেই, এবিলিটি নেই, বা বেশি সময় দেওয়ার এবিলিটি নেই। এখন
বেশি বেশি করে বেশি টাকা দেওয়ার এখন আপনি বলেন যে 3 মাস, আমরা সাধারণত বলি আর কি, আমি বলি 3 মাস এরকম 4 মাসের বলি, যদি 3 মাস বলে দেন 3 মাসে কোন রকমের মুখ বুঝে সে চিকিৎসা করে দেয় 3 মাস, কারণ এতে কন্টেন্ট আছে যে আমার 3 মাসে সেরে যাবে, সে সন্তুষ্ট। কন্টেন্ট মানে কি? তৃপ্ত, সন্তুষ্ট। কোয়াইট মানে শান্ত। এখানে কন্টেন্ট এন্ড কোয়াইট একটা রুব্রিক আছে একমাত্র ওপিয়ামই ওষুধ রেপার্টরিতে, কন্টেন্ট এন্ড কোয়াইট। তো এই তখন কিন্তু এই 3 মাস যে সময় দিলেন তাকে, যে কন্টেন্ট এবং কোয়াইটে থাকে যে আর কোনো সমস্যা নেই, চিকিৎসা করতেছি, আপনার কিছু বলবে ওরা। তখন কি করছে, যখন দেখা গেল যে 3 মাস অতিক্রম হয়ে গেছে, ওর 4 মাসও চলে যাচ্ছে, তখন ডাক্তারের কাছে সে বলবে, আপনার কাছে বলতে পারে, বলবে যে কেন ডাক্তার সাহেব 3 মাস, আপনি বলছেন 3 মাস সময় দিচ্ছেন, 3 মাসের উপর হয়েও 4 মাস হইতেছে, আর কতদিন চিকিৎসা করতে হবে? আমি তো আমার তো ইয়ে লাগতেছে, হ্যাঁ টেনশন লাগতেছে, আর কতদিন চিকিৎসা করতে হবে? এই অভিযোগটি এরকম করে। তো আমি আগে বলি, এই যে রোগীটার কথা বলছিলাম, সেই রোগীটার আমি সমস্ত কিছু জিজ্ঞাসা করছি, তার কাজের ক্ষেত্র, তার সৌদি আরবে থাকতো, তার কোনো সমস্যা হইতো কিনা, কারণ ঝগড়াঝাটি বা ইয়া, তারপরে বাড়িতে ওরা কোথাও কোনো সমস্যা আমার নাই। তার মানে কি? মাইন্ডলেস, কন্টেন্ট, পেইনলেস, সমস্যা নাই, কি যন্ত্রণা নেই, কষ্ট নাই, কোনো কিছু নাই। তার মানে কি? আছে ঠিকই, কিন্তু সে উপলব্ধি করতে পারে না। ঝগড়া ছাড়া কোনো কিছু হয়? কাজের ক্ষেত্রে তো কোনো ফোটাফুটি তো লাগে, মানুষ তো আমরা নাকি, ফোটাফুটি লাগি না? তখন সে বলছে যে কোনো কিছু নাই। তখন শুধু এই ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স, অ্যালার্ট, কন্টেন্ট অ্যালার্ট এন্ড ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স ধরে আমি ওপিয়াম দিছি। দ্বিতীয়বার আসছে, কিছুটা কমে গেছে। তৃতীয়বার আর আসা লাগে না, সে বিদেশ চলে গেছে। দুই ডোজে ওপিয়াম, 2 ডোজে তার টিউমার শেষ, চলে গেছে। আরেকটা রোগী, ওই যে বলছিলাম না 3 মাস সময় দিয়েছিলাম, ওই রোগীটা কি 3 মাস পরে বলতেছে, স্যার এই যে প্রমুখ পাল তারা তো খুব ডাইরেক্ট ওষুধ দেয়, হ্যাঁ আমরা 3 মাস হয়ে গেছে স্যার, অন্তত কিছু হইতেছে না, সত্যি কিছু হয়নি, পেটের সমস্যা, যন্ত্রণা, কষ্ট নিয়ে আসছে আর কি, পেট ব্যথা, খুব ডিসেন্ট্রি বা এগুলো নিয়ে আসছে। তা আমি বলছি যে তারা তো, আমি বুঝেছি যে তার উপরে ওষুধ না, এই সেই না স্যার, এগুলো ডাইরেক্ট ওষুধ দেয় তারা, যাতে চিকিৎসা করে অন্য রোগ হচ্ছে। তখন আমি স্যার এগুলো হাত ছাড়া দেবো অভিযোগের ক্ষেত্রে না, আমি তাড়াতাড়ি অভিযোগ দিচ্ছি, আর আশা লাগেনি, পরে জানাইছে যে ভালো আছে। ওই যে সে সময়, যে সময় বেঁধে দিয়েছেন, তার সীমা অতিক্রম করে নার্ভাস হয়ে দিচ্ছে বা চিন্তায় পড়ে যায় অভিযোগ। তো এখন আমি যে কথাগুলো বলছি, এই যে পেইনলেস বা মানে কন্টেন্ট, হ্যাঁ, তারপরে দেখেন ইনডিফারেন্স, কমপ্লেইন ডাজ নট, স্যাররা বলে গেছে আগেই, এখানে অনেকগুলো ওষুধ আছে, এপিস, কলসিকাম, হাইওসিমাস, ওপিয়াম, স্ট্রেমোনিয়াম, মানে তার রোগের কথা, কষ্টের কথা সে কি করে অভিযোগ করে না কারোর কাছে, হ্যাঁ অন্যরা তো বোঝে তার কষ্ট আছে, কিন্তু সে অভিযোগ করে না। ইনডিফারেন্স, সাফারিং টু, মানে ভোগান্তিতে কোনো উদাসীন, সব কিছুতে উদাসীন সে, কেন? সে কন্টেন্ট অবস্থায় থাকে বলে, সে পেইনলেস অবস্থায় থাকে। ওই এক কথা হলো পেইনলেস অবস্থা। পেইনলেস অবস্থা থেকে যখন বের হয়ে আসে, অর্থাৎ এক্সট্রাভ্যাগেন্স হয়ে আসে, ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স, মানে কষ্ট বেড়ে গেছে, হ্যাঁ, তখনই সে ডাক্তারের কাছে নিজে নিজে আসে। তো এখন আমি দুইটা এই পেইনলেসের সাথে সম্পর্কিত দুইটা লক্ষণ, ইনডিফারেন্স, স্টোইক্যাল টু হোয়াট হ্যাপেন্স, হ্যাঁ, এইডেন্সাস, মাইরিক আর ওপিয়াম। তো এই স্টোইক্যালটা কি? স্টোইক্যালটা মানে হলো যে এগুলো বলা হয়েছে আগে, তবে আমি একটু বলছি, নট টু মাস হ্যাপিনেস, নট টু মাস গ্রিফ, না কোনো খুব বেশি খুশি বা আনন্দ, না কোনো অতি দুঃখ, কোনটাই তাকে কি করে প্রভাবিত করে না। এখন তাহলে আপনি কি বলবেন যে সাধারণত মানুষ এটা করতেই পারে, তার ব্যক্তিত্বটা হইতে পারে যে সে বেশি দুঃখ পছন্দ করে, মানে প্রকাশ করে না, বেশি পছন্দ করে না, হাসি বা আনন্দ প্রকাশ করে না। কিন্তু দেখেন, যখন আনন্দের বিষয় হয়, কেউ যদি 5 লক্ষ টাকার লটারি পায়, তাহলে কি হবে? চিৎকারও দেখা করতে ফেলবে না, কিন্তু অভিভাবক বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি 5 লক্ষ টাকা লটারি পাইছি, মানে অর্থাৎ যেটা করার কথা, যেই জিনিসটা অভিব্যক্তি প্রকাশ করার কথা, যে দুঃখটা সাধারণত প্রকাশ করার কথা বা পাওয়ার কথা, সেই দুঃখ এই যন্ত্রণায় সে পায় না। তার ওই যে পেইনলেস অবস্থায় থাকে, সবসময় না পেইনলেস ওপিয়াম, তারপরে এক্সট্রাভ্যাগেন্স হয়ে সে ডাক্তার অ্যালার্ট, এক্সট্রাভ্যাগেন্স হয়ে ডাক্তারের কাছে আসে। আর যদি ডাক্তারের কাছে না আসে ওই অবস্থায়, তাহলে ঠেলে তাকে পাঠানো হয় স্টুপিফ্যাকশন
রাউজেস উইথ ডিফিকাল্টি, ওই সিমটম এই সিমটমে সে আসে, তাকে ওনারা জাগিয়ে তোলে, কষ্ট কষ্ট করে জাগিয়ে তুলতে হয় তাকে, কারণ সে তো ওই অবস্থা থাকে। তো এই আরেকটা ফাটক স্যারে একটা দিছে রেপার্টরিতে, এটা হলো যে প্লাসিড, ট্র্যাঙ্কুইল, এখানে অনেক 10টা ওষুধ আছে, বলবো? এপিস আর্নিকা, চায়না, হেলেবোরাস, ওপিয়াম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, সিপিয়া, স্ট্যাফিসিগ্রিয়া, সালফার, এই ওষুধগুলোর ফাটক স্যারে দিয়েছেন যে প্লাসিড নামে যে লক্ষণটা। প্লাসিড মানে কি? প্লাসিড মানে সেই একই কথা, নট ইজিলি আপসেট অর নট ইজিলি এক্সাইটেড, সহজে সে আপসেটও হয় না, সহজে সে এক্সাইটেড, অথচ সেই অবস্থাগুলো থাকে, সেই পরিস্থিতিগুলো থাকে, তারপর সে আপসেট হয় না সহজে এবং এক্সাইটেড হয় না, সেটা ফাটক স্যারে দিয়েছেন। আর এটা হলো স্টোইকেটা হলো মনে হয় সিনথেসিস রেকর্ড। তো ধন্যবাদ। আমি অনেকে তো বলছেন সুন্দরভাবে, আগের আমাদের স্যারেরও বলছেন, আমিও চেষ্টা করলাম আপনাদেরকে ওপিয়ামের বৈশিষ্ট্যটা, প্রকৃত বৈশিষ্ট্যটা বোঝানোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।